আমাদের আজকের টপিকস হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট থোরাক্স এবং হার্ট। বিশেষ করে হার্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, যেটা না থাকলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন হইতো না। রক্ত সঞ্চালন না হইলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে পুষ্টির চাহিদা এবং অক্সিজেনের চাহিদা সেটা পূরণ হতো না। আর পূরণ না হলে আমাদের সেলগুলো ড্যামেজ হয়ে যাইতো ধীরে ধীরে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে সেলগুলো আছে সেই সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাইত এবং আমাদের শরীরটা যে এত সুন্দর সুগঠিত অবস্থায় থাকে সেই সুগঠিত অবস্থায় থাকতো না। হয়তো সৃষ্টিকর্তা আমাদের অন্য কোনোভাবে এটাকে মিনিমাইজ করতেন, বাট এটা যেভাবে আমরা আছি সেখান থেকে হার্টের গুরুত্ব এক কথায় আমাদের হিউম্যান বডির জন্য অপরিসীম। তো আমরা আজকে একটু দেখব যে আমরা কি কি আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব থোরাক্স কি, থোরাক্সিক কেজ কাকে বলে, মেডিস্টিনাম কি জিনিস, ডায়াফ্রাম কি, থোরাসিক কেজের উপাদানসমূহ অর্থাৎ থোরাসিক কেজের মধ্যে কি কি জিনিসপত্র কিংবা কি কি অঙ্গ প্রত্যঙ্গ থাকে, থোরাক্সের কাজ কি। তারপরে আমরা চলে যাব আমাদের হার্টের অংশে। আমরা প্রথমেই জানবো হার্ট কি, পেরিকার্ডিয়াম কি, গর্ভস্থ শিশুর বিকাশ অর্থাৎ হৃৎপিণ্ডটা কিভাবে বিকাশিত হয় মায়ের গর্ভে, আমরা সেই বিষয়টাও জানবো। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, হৃৎপিণ্ডের গঠনটা কি, এই গঠনের মধ্যে আমরা জানবো যে হৃৎপিণ্ডের হার্ট চেম্বার কতগুলো আছে, ভালভ কতগুলো আছে, হৃৎপিণ্ডের কন্ডাক্টিভ সিস্টেমটা কি এবং এর ধমনীয় শিরা সম্পর্কে জানবো, নার্ভ সাপ্লাই সম্পর্কে জানবো এবং এটা রক্ত সঞ্চালনটা কিভাবে করে এবং হার্টের কাজ কি, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আজকের ক্লাসে জানতে পারবো। তা আমি প্রথমেই চলে যাচ্ছি থোরাক্সে। থোরাক্সটা আলোচনা করার মূল বিষয় হচ্ছে, আমি আগেই বলছি যে থোরাক্স যদি না জানি তাহলে থোরাক্সের ভিতরে আমাদের হার্ট থাকে, সেটা আলোচনা করতে একটু সমস্যা। এটা জানলে আমাদের অনেক সুবিধা হবে এটা আলোচনা করতে, সেজন্য এখানে থোরাক্সটাকে নিয়ে আসা হয়েছে। তো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব, সেই বিষয়টা একটু খেয়াল করেন। আমরা একটা হিউম্যান বডি দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এই বডিটাকে একটু ভাঙবো। দেখেন আমরা একটু ভাঙার চেষ্টা করছি কিভাবে, আমরা এই বরাবর একে কেটে ফেললাম আর এইখান থেকে এই বরাবর কেটে ফেললাম। এবার যদি আমরা এই দুটো হার্টকেও কেটে ফেলাই তাহলে আমাদের এই যে দেখেন একটা বক্সের মতন একটা জায়গা তৈরি হয়েছে, যেটার ভিতরে বাইরে দিয়ে একটা আবরণ আছে এবং ভিতরে অনেকগুলা অর্গান অবস্থান করতেছে। মেডিকেলের ভাষায় এই জায়গাটাকে বলা হয় ট্রাঙ্ক, TRUNK। এই জায়গাটাকে অর্থাৎ আমি এই যে বাক্সর মতন যে জায়গাটা তৈরি করলাম দাগিয়া, এই জায়গাটাকে বলা হয় ট্রাঙ্ক। তো এই ট্রাঙ্ককে আবার দুই ভাগে বিভক্ত করছে একটা জিনিস যার নাম হচ্ছে ডায়াফ্রাম। আমাদের ডায়াফ্রামটা থাকে হচ্ছে এইখানে, আমি যেখানে দাগ দিচ্ছি আমাদের বুকের নিচে, বুকের যে খাঁচা আছে খাঁচার একদম নিচের যে রিবসগুলো আছে রিবসগুলো সহ এইখানে থাকে হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তো এই ডায়াফ্রাম এখানে থাকার কারণে আমাদের ট্রাঙ্কটা দুই ভাগে বিভক্ত হয়েছে। আমরা আমাদের ট্রাঙ্কের যে উপরের অংশটা আমরা এটা দেখতে পাচ্ছি, এটা উপরের অংশটা, এই অংশটাকে আমরা বলি থোরাক্স বা চেস্ট। আর নিচেই যে অংশটা রয়ে গেল ট্রাঙ্কের, এই অংশটাকে আমরা বলি অ্যাবডোমেন। আমি মনে হয় বুঝাইতে পারছি যে আমাদের থোরাক্স এবং অ্যাবডোমেনটা কোন জায়গায় এবং কিভাবে বিস্তৃত। তাহলে আমরা সহজভাবে বলতে পারি আমাদের নেক থেকে শুরু করে ডায়াফ্রাম পর্যন্ত এবং সাইডে আমাদের যে কার্টিলেজগুলো আছে, কোস্টাল কার্টিলেজ অথবা থোরাসিক রিবের যে সাইডটা আছে সেই সাইড কিংবা এটাকে আমরা এক কথায় বলি কোস্টাল কার্টিলেজ, সেই পর্যন্ত যে জায়গাটা সেটাকে আমরা বলি থোরাক্স বা চেস্ট, বাংলায় বলা হয় এটাকে বুক, এবং নিচের অংশটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন, বাংলায় বলা হয় পেট। তো আমরা পেট সম্বন্ধে পরে আলোচনা করব, এখন আমরা থোরাক্স নিয়ে আলোচনা করব। তো এখানে সেই জিনিসটাই লেখা আছে, ইন ম্যামাল দ্য থোরাক্স ইজ দ্য রিজন অফ দ্য বডি ফর্ম বাই দ্য স্টার্নাম, দ্য thoracic vertebra and the ribs in extend from the neck to the diaphragm and does not include the upper limb, the heart and the lung residence in the thoracic cavity as well as may blood vessels. আমরা এই লাইনগুলো যদি একটু দেখি, থোরাক্স ইজ এ রিজন অফ দ্য বডি ফর্মড বাই স্টার্নাম, থোরাসিক ভার্টিব্রা অ্যান্ড রিবস।
এখানে বলা হয়েছে থোরাক্স হচ্ছে আমাদের মানুষের শরীরের বডির একটা অংশ যেটা গঠিত হয়েছে স্টারনাম, থোরাসিক ভার্টিব্রা এবং রিবস দ্বারা। অর্থাৎ আমরা যদি এটাকে আরেকটু ভালো করে দেখি, এখানে যে কথাগুলো বলছে দেখেন আমাদের কি কি আছে। এখানে বলছে কি স্টারনাম, আমরা এই যে উপরে যে হাড়টা থাকে, আমরা যখন হাড় সম্বন্ধে পড়ছিলাম তখন এখানে দেখছিলাম একটা হাড় থাকে, সেটার নাম হচ্ছে স্টারনাম। থোরাসিক ভার্টিব্রা আমাদের এই পিছনে থাকে, থোরাসিক ভার্টিব্রাগুলো আমরা দেখবো হয়তো অন্য কোনো চিত্রে। আর হচ্ছে রিবস, এই যে রিবসগুলো আছে বুকের 12 দুগুণে 24টা, এই 24টা রিবসের কথা বলা হয়। তাহলে এইটা মিলে হচ্ছে আমাদের থোরাক্স। তো এটা কি বলছে, ইট এক্সটেন্ড নেক টু দ্য ডায়াফ্রাম। আমি একটু আগে বলছিলাম এটা নেক থেকে ডায়াফ্রাম পর্যন্ত বিস্তারিত। অ্যান্ড ডাজ নট ইনক্লুড দ্য আপার লিম্ব, এটা আপার লিম্বের সাথে অ্যাড করা যাবে না এর সাথে। দ্য হার্ট অ্যান্ড লাং রেসিডেন্স ইন দ্য থোরাসিক ক্যাভিটি অ্যাজ ওয়েল অ্যাজ মে ব্লাড ভেসেল। অর্থাৎ এই থোরাসিক ক্যাভিটির মধ্যে আমাদের হার্ট এবং লাং এবং হার্টের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেইগুলো এর মধ্যে অবস্থান করতেছে। এখানে চিত্রের পাশেও দেখেন এখানে ডেফিনেশনগুলো দেওয়া আছে সুন্দর করে। আপার পার্ট অফ ট্রাঙ্ক স্প্রেড ফ্রম দ্য অ্যাবডোমেন বাই দ্য ডায়াফ্রাম। তো আমি যেগুলো বলছিলাম সেইগুলো এখানে ইংলিশে লেখা আছে। এবার আমরা একটু দেখব যে আমরা থোরাক্সটাকে চিনতে পারলাম। এখন আমরা দেখব থোরাক্সে কেস কাকে বলে। আমরা এখানে যে জিনিসটা আলোচনা করলাম, দেখেন আমাদের স্টারনাম আছে, এই চিত্রে দেখা যাচ্ছে স্টারনামটা, এটা আমাদের স্টারনাম। তারপরে আছে আমাদের রিবসগুলা, পিছনে আছে আমাদের থোরাসিক ভার্টিব্রা। এটা মিলা একটা বাক্সের মতন এখানেও তৈরি হয়েছে। অর্থাৎ এর ভিতরে কিছু অর্গান আছে এবং চারপাশে এটা কভারিং আকার ধারণ করে আছে। এই জিনিসটাকেই আমরা বলতেছি থোরাসিক ক্যাভিটি বা থোরাসিক কেস। আবারও বলছি, আমাদের যে রিবস, স্টারনাম এবং থোরাসিক ভার্টিব্রা এইগুলো মিলে এখানে একটা বাক্সের মতন তৈরি হয়েছে বা একটা ক্যাভিটির মতন তৈরি হয়েছে, যার ভিতরটা হচ্ছে ফাঁপা এবং চারপাশে বিভিন্ন ধরনের রিবস কিংবা ভার্টিব্রা কিংবা এই ধরনের বিষয়গুলো নিয়ে এখানে একটা আবরণ তৈরি করা হয়েছে। তাহলে বাইরে দিয়ে একটা আবরণ তৈরি করা হয়েছে রিবস, স্টারনাম এবং ভার্টিব্রা দিয়ে, এবং ভিতরে এটা একটা ফাঁপা জায়গা আছে যেখানে বেশ কিছু অর্গান অবস্থান করতেছে। এটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় থোরাসিক ক্যাভিটি বা থোরাসিক কেস। তো এবার আমরা একটু দেখব, আমরা থোরাসিক ক্যাভিটি সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখব একটু মেডিস্টারনাম কাকে বলে। আমরা মেডিস্টারনাম এটা জানার একটা গুরুত্ব রয়েছে। আমাদের থোরাসিকের মধ্যে ফুসফুস থাকে হচ্ছে দুটো, ডান সাইডে একটা, বাম সাইডে একটা। এই ফুসফুসের মাঝখানে একটা পর্দা দিয়ে ভাগ করা হয়েছে, সেই পর্দাটাকে আমরা বলি হচ্ছে মেডিস্টারনাম। মনে রাখবো নামগুলো একটু জটিল, কয়েকবার উচ্চারণ করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাদের। মিডিস্টারনাম, মিডিস্টারনাম থাকে কি আমাদের এই যে স্টারনাম বোনটা, এই স্টারনাম বোনটার নিচে থাকে, আর পিছন দিকে থাকে হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রাগুলো। অর্থাৎ থোরাসিক ভার্টিব্রা পিছনে থাকে, সামনে থাকে স্টারনাম এবং দুই সাইডে থাকে হচ্ছে আমাদের ফুসফুস, তারই মাঝখানে থাকে আমাদের মিডিস্টারনাম। এরপরে আমরা ডায়াফ্রাম সম্বন্ধে অলরেডি আমি কথা বলে ফেলছি যে আমাদের এই যে ট্রাঙ্কটাকে বিভক্ত করছে ডায়াফ্রাম। আমরা এখানে ডায়াফ্রাম মাসেলটাকে দেখতে পাচ্ছি, এই যে রংটা দেখা যাচ্ছে, এই রংটা যতটুকু জায়গা নিয়ে আবরণ করে আছে এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম মাসেল। এই ডায়াফ্রাম মাসেলটা হচ্ছে আমাদের ফুসফুস এবং হার্টের প্ল্যাটফর্ম হিসেবে, অর্থাৎ এর উপরে দাঁড়াইয়ে আছে, এবং এর নিচে রয়েছে আমাদের লিভার আছে, স্প্লিন আছে, স্টোমাক আছে, হ্যাঁ, এই জিনিসগুলো এর নিচে অবস্থান করতেছে। এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তো এরপরে আমরা একটু দেখি ফাংশনটা কি আছে আমাদের থোরাসিক ক্যাভিটির। সে কি করছে, আমাদের ব্রিদিং অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করতেছে। সেই সাথে আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোরে প্রোটেকশন দিচ্ছে বাইরের কোনো প্রতিক্রিয়া থেকে, বাইরের কোনো আঘাত কিংবা কোনো ধরনের কোনো মানে অসুবিধা থেকে, যেগুলো আমাদের বাইরের থেকে আসতে পারে, কোনো ফরেন বডি কিংবা ফরেন পার্টিকেলস যাই কিছুই হোক না কেন, সেগুলোকে প্রোটেকশন দেওয়া হয়। আর হচ্ছে আরেকটা শব্দ লেখা আছে কন্ডুইট। কন্ডুইট মানে হচ্ছে এটা কিছু নালী আছে যেখান দিয়ে কিছু তরল পদার্থ
আদান প্রদান হয় সেটা আমরা জানি। আমাদের রক্তনালী রয়েছে, সেই রক্তনালী দিয়ে রক্ত শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে, আবার এই অন্য একটা রক্তনালী দিয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত আমাদের হার্টে ফিরে আসতেছে। তো আমাদের এই যে তরল পদার্থের আদান প্রদান সেটা আমাদের থোরাসিক কেজের ভিতরেই হয়ে থাকে। তো এটা ছিল আমাদের থোরাসিক কেজ। এরপরে আমরা একটু দেখবো থোরাসিক কেজের মধ্যে কি কি জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ আমরা যে অর্গানগুলোর কথা বলতেছি সেই অর্গানগুলো কি কি অর্গান আছে এর মধ্যে সেটা আমরা একটু দেখবো। থোরাসিক কেজ যের মধ্যে আমাদের লাং আছে, লাংয়ের সাথে প্লুরা আছে। লাংটা আমরা চিনি, লাং আর প্লুরা হচ্ছে আমাদের ফুসফুস, অর্থাৎ লাংয়ের যে কাভারিং তাকে হচ্ছে প্লুরা বলা হয়। তাহলে লাং যদি থাকে তাহলে প্লুরা অবশ্যই থাকবে। তারপরে আমাদের হার্ট আছে, হার্টের সাথে পেরিকার্ডিয়াম আছে। আমি পেরিকার্ডিয়ামটা এখনই বলছি। হার্টের যে কাভারিং তাকে হচ্ছে পেরিকার্ডিয়াম বলা হয়। তারপরে অরিজিন পার্ট অফ দ্য গ্রেট ভেসেল, আমাদের যে মহাধমনী আছে সেটার উৎপত্তি আমাদের থোরাসিক রিজনের মধ্যেই। তারপরে আছে আমাদের ট্রাকিয়া এবং ব্রোঙ্কাস, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে নালীটা মুখ থেকে আমাদের ফুসফুস পর্যন্ত গেছে সেটাও কিছুটা অংশ আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে আছে। তারপরে আছে আমাদের ইসোফেগাস, যেটার মধ্যে দিয়ে আমাদের খাদ্য পাকস্থলীতে যায়। তারপরে আছে পার্ট অফ থাইমাস। থাইমাস হচ্ছে আমাদের একটা গ্ল্যান্ড যেখান দিয়ে কিছু রস সিক্রেশিত হয়, সেটা আমাদের সাধারণত স্টার্নাম এর নিচে অবস্থান করে। তারপরে আদার্স কিছু ভ্যাসেল, লিম্ফ্যাটিক টিস্যু, এই ধরনের কিছু জিনিসপত্র রয়েছে। আমাদের সামনে একটা ছবি দেখা যাচ্ছে, আমরা ছবিটার সম্পর্কে একটু ধারণা নিব। সেটা হচ্ছে যে আমাদের হার্ট পড়ার জন্য এটা কাজে লাগবে, সেই কারণে আমরা দেখেন এখানে আমরা এই যে বোনসটা দেখতে পাচ্ছি, এই বোনসটাকে আমরা বলি হচ্ছে স্টার্নাম বোনস। এটা আমরা জানি। এই স্টার্নাম বোনসটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো দেখি আমরা। আপার স্টার্নাম রিজন, এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটাকে বলা হয় আপার স্টার্নাম রিজন, এটাকে বলা হয় লোয়ার স্টার্নাম রিজন। এখানে আরেকটা রিজনের নাম দেওয়া হয় নাই, এটার নাম হচ্ছে জিপয়েড প্রসেস। জিপয়েড প্রসেস আমরা অনেকেই বুকের নিচে হাত দিলে দেখি একটা হাড্ডি শক্ত, বাট হাত দিয়ে এদিকে ওদিকে নাড়াচাড়া করানো যায়, সেটাকে বলি আমরা মেডিকেলের ভাষায় জিপয়েড প্রসেস। আর এই যে স্টার্নাম, তার উপরে যে অংশটা থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সুপ্রা স্টার্নাম রিজন। তো আমরা স্টার্নাম সম্পর্কে কিছু তথ্য জানতে পারলাম এইখান থেকে। তারপরে আমরা একটু দেখব আমাদের এইখানে ক্লাভিকল নামে একটা বোনস থাকে, দুই সাইডে দুটো বোনস থাকে, আমরা এটা জানি। এটার জন্য এই জায়গাটার নাম বলা হয়, এর উপরের অংশের নাম বলা হচ্ছে সুপ্রা ক্লাভিকুলার রিজন। এখানেও আছে আমাদের সুপ্রা ক্লাভিকুলার রিজন। তারপরে এর নিচে যে অংশটা, যেহেতু আমাদের এটা ক্লাভিকল, ক্লাভিলের নিচে আছে বলে এটাকে বলা হয় ইনফ্রা ক্লাভিকুলার রিজন। এটাকেও আমরা বলতেছি ইনফ্রা ক্লাভিকুলার রিজন। এরপরে আমাদের এখানে দেখেন একটু অস্পষ্ট হলেও লেখা যাচ্ছে মেমারি রিজন। মেমারি রিজনটা বলতে আমাদের বুকের যে জায়গাটায় আমাদের স্তন থাকে সেই জায়গাটাকে বলা হয় মেমারি রিজন। এই জায়গাটা হচ্ছে আমাদের মেমারি রিজন, কারণ এইখানে আমাদের স্তন অবস্থান করে দুই সাইডে দুটো। এরপরে জিনিসগুলো আমরা যেহেতু এখানে মেমোরি থাকে তাহলে এটাকে বলা হয় ইনফ্রা মেমোরি রিজন, অর্থাৎ নিচে আছে, এখানেও আমাদের আছে ইনফ্রা মেমোরি রিজন। তো এইখান থেকে আমাদের আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই যে স্টার্নাম পাইছি, দুই সাইডে আমরা যে থোরাসিক যে রিবসগুলো আছে সেই রিবসগুলোকে বিভিন্ন নামে আখ্যায়িত করছি। এবার আমরা এখান দিয়ে একটা মিড লাইন টান দেব, মিড ক্লাভিকুলার রিজন এটাকে বলা হয়। এই দুই পাশে দুটো হবে। এটা আমরা এই জন্য বলতেছি, আমাদের হার্টের অবস্থান জানার জন্য এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আমি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমাদের হার্টটাই যে জিপয়েড প্রসেস, এর পিছনে আমাদের হার্টটা থাকে একটু বাম দিকে কোনাকুনি অবস্থায় থাকে, অর্থাৎ এইখান থেকে আমাদের হার্টটা এইভাবে আসে এদিক দিয়ে আবার এইখানে ফেরত যায়। তো এই অবস্থানটা জানার জন্য আমাদের বুকের এই যে রিজনগুলো আমরা নাম বলছি সেই রিজনগুলো আমাদেরকে জানতে হয়। তো তা না হলে আমাদের হার্টের অবস্থানটা আমরা ঠিকঠাক বুঝতে পারবো না। এবং হার্টের যদি কোনো ডিজিজ কন্ডিশন আপনারা কখনো যদি পেয়ে যান, তাহলে এই রিজনগুলো রুগী এসে অনেক সময় অনেক কথা বলে যে এখানে ব্যথা করতেছে, এখানে এরকম করতেছে, তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে যদি রিজনগুলো আপনারা ঠিকঠাক না বুঝতে পারেন। এবং কোন জায়গায় কি সিমটম দেখা দেবে সেটাও আমরা
এই রিজনের মাধ্যমে বুঝতে পারবো যে হার্টের একটা সমস্যা হলে কোথায় কি হবে। আমাদের এইখানে একটা মাসেল থাকে, আমি সেটার নাম বলি না এখানে, সেটাকে বলা হয় পেক্টোরাল নামে একটা মাসেল থাকে। আপনারা হয়তো শুনতে পারেন অ্যানজিনা পেক্টোরিস নামে হার্টের এক ধরনের রোগ হয়। সেই অ্যানজিনা পেক্টোরিস যখন হয়, যখন আমাদের এই পেক্টোরাল রিজনে যখন প্যালপিটেশন হয়, যখন পেইন তৈরি হয়, তখন এটাকে অ্যানজিনা পেক্টোরিস বলা হয়। তো আমরা যদি না জানি যে অ্যানজিনা পেক্টোরিয়াল যে মাসেলটা সেটা কোথায় থাকে, তা না হলে যদি আমরা এই রোগটা কিন্তু খুঁজে বের করতে পারবো না। যদিও আমি একটু হোমিওপ্যাথির কথা বলবো, তারা বলে যে লক্ষণের ভিত্তিতে চিকিৎসা হবে। তো লক্ষণের ভিত্তিতে হইলেও আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে এটা পেক্টোরিস মাসেলে পেইনটা হয়েছে, আমি সহজেই বলতে পারবো যে এটা অ্যানজিনা পেক্টোরিস। আর অ্যানজিনা পেক্টোরিস মানে হচ্ছে এটা হার্টের এক ধরনের পেইন। সো আমাদের এখানে চিকিৎসা করতেও অনেক সুবিধা হবে, সেই বিষয়টাও আমরা জানতে পারবো। তো আমরা থোরাক্সের রিজনগুলো জানলাম, এবং কেন জানতে হবে এই রিজনগুলো সেটাও আমি বিশ্লেষণ করে দিলাম আপনাদের কাছে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন রিজন সামনে পিছনে বিভিন্নভাবেই এটাকে আলোচনা করে দিছে। তারপর আমরা চলে আসি আমাদের আজকের যে টপিকস, মূল টপিকস হার্ট। সে হার্ট সম্বন্ধে আমি প্রথমেই হার্ট সম্বন্ধে আপনাদের কিছু কথা বলছি, তারপরেও বলি হার্ট একটা গুরুত্বপূর্ণ অর্গান একজন মানুষের জন্য। এটা কিন্তু একটা পেশি, একটা মাংস পেশি দিয়ে এই হার্টটা সুগঠিত হয়েছে, এবং এটাকে বলা হয় একটা পাম্পিং অর্গান। অর্থাৎ এটা রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশনের মাধ্যমে আমাদের শরীরের যে রক্ত আছে সেই রক্তটাকে সে তার মধ্যে নিয়ে নেয় এবং এটাকে আবার ছেড়ে দেয়। এই দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে কন্ট্রাকশন আর একটা হচ্ছে রিল্যাক্সেশন। এই দুটো পদ্ধতির মাধ্যমে আমাদের শরীরের রক্ত একবার হার্টের মধ্যে প্রবেশ করতেছে, আবার সেখান থেকে এটা বের হয়ে যাচ্ছে। আমরা একটু জানবো হার্ট যে শব্দটা, সেই শব্দটার উৎপত্তি থেকে আসছে। এটা ইংরেজি শব্দ কার্ডিয়াক থেকে আসছে, আর ফরাসি শব্দ কার্ডিক থেকে আসছে, আর ল্যাটিন শব্দ হচ্ছে কার্ডিকাস থেকে আসছে এই হার্ট শব্দটা। তাহলে আমরা 3 জায়গায় থেকে পেলাম। এছাড়া গ্রিক থেকে একটা এই শব্দটা আসছে, এটা আমি পড়তে পারবো না, এটা যে কি লেখা, এটা যারা গ্রিক ভাষা বোঝে তারা হয়তো বলতে পারবে। তো আমরা ইংরেজিটা দেখি, ইংরেজিতে আছে কার্ডিয়াক, ফরাসি থেকে আসছে কার্ডিক, আর ল্যাটিন ভাষা থেকে আসছে হচ্ছে কার্ডিকাস। আমরা এইটুকুন জেনে রাখবো। বাংলা ভাষায় এই শব্দটা আছে সংস্কৃত শব্দ থেকে। হৃৎপিণ্ড শব্দটা মূলত একটা সংস্কৃত শব্দ, সেই জায়গা থেকে আসছে বাংলায় হৃৎপিণ্ড। হার্টের বাংলা হচ্ছে হৃৎপিণ্ড। আমরা কখনো কখনো, যেমন আমরা এখন পড়তেছি কার্ডিওভাস্কুলারের একটা অংশ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন হার্ট নামটা বলি নাই, কার্ডিও বলছি। এই কার্ড মানেও হচ্ছে হার্ট, কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে হার্ট, এবং হার্টের সম্পর্কে যে রক্ত সম্পর্কে যে নালী বা নালী প্রবাহ আছে সেগুলোকে বলতে বোঝানো হয়। তো এরপরে আমরা একটা হার্টের চিত্র দেখতে পাচ্ছি এখানে। এটা একটা নর্মাল হার্ট। এটা আমরা একটু হার্টটাকে দেখি কিরকম দেখতে এটাকে। এটা দেখেন একটা ত্রিকোণাকার একটা মাংসপিণ্ড, এক কথায় এর ভিতরের অংশটা ফাঁপা, এবং এখানে আমরা বেশ কিছু নালী দেখতে পাচ্ছি এখান দিয়ে। এই নালীগুলোকে কি বলে আমরা শিখবো। সেই সাথে এর আমরা কিছু রক্তনালীও দেখতে পাচ্ছি হার্টের উপরে। অর্থাৎ হার্ট নিজে সারা শরীরে রক্ত প্রবাহ করে, আবার সেই সাথে তার নিজের শরীরেও একটা রক্ত প্রবাহ আছে, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখি হার্টের মধ্যে আমাদের কি কি বিষয়গুলো আছে। হার্ট একটা সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র মানে সে কিছু একটা বহন করে, এই জন্য এটাকে বলা হয়। হার্টের মধ্যে ধমনী আছে যেটা সারা শরীরেই বিস্তৃতমান, যেখানে অক্সিজেনেটেড রক্তগুলো আমাদের শরীরে পৌঁছে দেয়। এর মধ্যে শিরা আছে, শিরাগুলো হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় থেকে রক্ত এনে হার্টের কাছে পৌঁছায় দেয়। এছাড়া কিছু স্নায়ু আছে, এটা এক্সিলারেন্স স্নায়ু বা ভেগাস স্নায়ু এই নামে আখ্যায়িত করা হয়। তো আমরা এবার জানবো হার্টের ডেফিনেশনটা কি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। হার্টের ডেফিনেশন হিসেবে এখানে, অর্থাৎ সংজ্ঞা হিসেবে যেটা বলা হয়েছে সেটা আমরা একটু বাংলায় প্রথমে দেখি। হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত বহন করে, সেটি হলো হৃৎপিণ্ড। জীবন্ত এ পাম্প
পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত ধমনির সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে থাকে। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 বিলিয়ন বার স্পন্দিত হয়। একটি হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম। স্ত্রী লোকে তা পুরুষের চেয়ে 1/3 কম। এই তথ্যটা নিয়ে আমার নিজেরই দ্বিমত আছে, কিন্তু আমি এই তথ্যটা কাটতে পারি নাই, কারণ এই তথ্যটা আমার উইকিপিডিয়া থেকে নেওয়া, জন্য আমি কাটি নাই। তবে আপনাদের সাথে শেয়ার করি, আমাদের বইতে যেটা গ্রে অ্যানাটমিতে লেখা আছে, একটা হৃৎপিণ্ডের ওজন হচ্ছে অ্যাভারেজ 300 গ্রাম। এটা হচ্ছে পুরুষের হার্টের ওজন বা হৃৎপিণ্ডের ওজন, আর মহিলার ওজন দেওয়া আছে 250 গ্রাম। সো সে এই ক্ষেত্রে আমাদের 1/3 হয় না, 1/3 কম হতে গেলে মহিলাদের 200 গ্রাম হতে হবে। তো যেহেতু আমাদের এখানে 50 গ্রাম বেশি আছে, সেক্ষেত্রে আমাদের এটা মত থেকে যায়। তবে এই তথ্যটা উইকিপিডিয়া থেকে নেওয়া, এই জন্য আমি এটাকে কাটতে পারিনি। আপনারাও জানলেন, জানার সুবিধার্থে এটা। তো আমরা একটু আবারও হৃৎপিণ্ডের সংখ্যাটা আবারও পড়ি। দেখেন এই সংজ্ঞার মধ্যে অর্থাৎ ডেফিনেশনের মধ্যে আমরা তার কার্যক্ষমতা এবং কি কাজ পরিচালনা করে সেটা আমরা জেনে যাচ্ছি এখান থেকে। কি বলতেছে, এটা একটা পাম্পিং অর্গান যা সংকোচন প্রসারণ, আমি একটু আগে রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন বলছিলাম, এর বাংলাই হচ্ছে সংকোচন এবং প্রসারণ। তাহলে রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে তাকে বলা হয় হৃৎপিণ্ড। জীবন্ত এ পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত ধমনির সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে থাকে। তাহলে আমি যদি একটু ইংরেজিতে এই সংজ্ঞাটা বলি, দেখেন ইংরেজিতে কি লেখা আছে। দ্য হার্ট ইজ এ কনিক্যাল হ্যালো ফাইব্রোমাস্কুলার অর্গান সিচুয়েটেড ইন দ্য মিডল মেডিস্টেনাম হুইচ পাম্প দ্য ব্লাড। আমরা আবার একটু শুনি। দ্য হার্ট ইজ এ কনিক্যাল হ্যালো ফাইব্রোমাস্কুলার অর্গান সিচুয়েটেড ইন দ্য মিডল মেডিস্টেনাম হুইচ পাম্প দ্য ব্লাড। আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে লেখা আছে হার্ট ইজ এ কনিক্যাল হ্যালো ফাইব্রোমাস্কুলার অর্গান। এখানে কনিক্যাল মানে হচ্ছে ত্রিকোণ আকৃতির কিংবা মোসা আকৃতির একটা অঙ্গ। আপনারা যদি মোসা আকৃতি বলতে আমার প্রথমেই মনে পড়ে, আমরা যে দেশে যে কলা গাছ আছে, কলা গাছে যখন কলা হয় তার আগে একটা মোসা হয়, এই যে এটাকে বলা হয় কনিক্যাল, ত্রিকোণ আকৃতি। তো ফাইব্রোমাস্কুলার অর্থাৎ এটা মাসেল এবং ফাইব্রাস দিয়ে এটা গঠিত, যেটা অবস্থান করে আমাদের, আমি একটু আগে দেখাইছি, মিডিস্টিনাম, অর্থাৎ আমাদের স্টার্নাম আছে, স্টার্নামের পিছনে হচ্ছে মিডিস্টেনাম, এই মিডিস্টেনামের মাঝখানে হচ্ছে আমাদের হার্টটা গঠিত হয়, মানে হার্টটা অবস্থান করে, গঠিত হয় না, ওখানে অবস্থান করে। এবং এটা কি করতেছে, এটার কাজ হচ্ছে রক্তকে পাম্পিং করা। তো সেই বিষয়টা ইংরেজি এবং বাংলা আপনারা দুইভাবে দেখলেন। এখানে আবারও একটা হার্টের চিত্র দেখতে পাচ্ছেন, একটা হার্টের চিত্র, এবং এইখানে আমি একটু অ্যাড করব পেরিকার্ডিয়াম। আমরা বলছিলাম একটু আগে পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামটা একটু আলোচনা করে যাব। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের যে কাভারিং, অর্থাৎ হার্টটার যে একটা আবরণ আছে চারপাশ দিয়ে, যে সেই আবরণটাকেই বলা হয় পেরিকার্ডিয়াম। আমরা এখানে হার্টের পাশাপাশি পেরিকার্ডিয়ামটাকে আলাদা করে দেখতে পাচ্ছি, যে এখানে পেরিকার্ডিয়াম দেখেন একটু খুলে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এই কারণেই এই জিনিসটাকে সুন্দর করে দেখতে কিংবা বুঝতে আমাদের সুবিধা হচ্ছে। ডেফিনেশনে কি লেখছে দেখেন, পেরিকার্ডিয়াম হলো তন্তুময় থলের মতো অঙ্গ যা হৃৎপিণ্ড এবং বৃহৎ রক্তনালিকার মূলকে আবৃত করে রাখে। তাহলে এটা হচ্ছে আমাদের বৃহৎ রক্তনালিকা, এখানে আছে এই জিনিসটা, এর যে মূল, সেই মূলটাকে এবং হার্টের পুরো বেসটাকেই সে তার খাঁচার মধ্যে, অর্থাৎ পেরিকার্ডিয়াম তার যে খাঁচা তার মধ্যে আটকায় রাখে। তাহলে আমরা এক কথায় বলতে পারি হার্টের যে আবরণ আছে সেই আবরণটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াম। আমরা এবার একটু আমাদের যে ভ্রূণ থাকে, অর্থাৎ মায়ের গর্ভে যেসব বেবি থাকেন মায়ের গর্ভ অবস্থায়, তাদের হৃৎপিণ্ডটা কিভাবে কাজ করে কিংবা কিভাবে বড় হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখতেছি। দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা হচ্ছে একেবারে প্রথম 21 দিন সাধারণত একটা ভ্রূণের হৃদ স্পন্দন হয় না, সেভাবেই আমাদের বইতে বর্ণনা আছে। প্রথম 21 দিন কোনো ধরনের কোনো হৃদস্পন্দন হয় না। 21 দিন পরের থেকে
আমাদের যে ভ্রূণটা থাকে সেই ভ্রূণ হৃদ স্পন্দন ধীরে ধীরে শুরু হতে থাকে। প্রথমেই দেখেন লেখা আছে 21 দিন পরে মানব হৃৎপিণ্ডের প্রতি মিনিটে 70 থেকে 80 বার স্পন্দিত হওয়া শুরু করে এবং প্রথম মাসে স্পন্দন রৈখিকভাবে বৃদ্ধি পায়। এটা দেখেন কিভাবে বৃদ্ধি পাইছে, অর্থাৎ এটা প্রথম 70 থেকে 80, এটা বাড়তে বাড়তে প্রায় 185 পর্যন্ত চলে গেছে। এটা বাড়তে বাড়তে তারপরে এটা হৃদের স্পন্দনটা ধীরে ধীরে একটা সাম্য অবস্থায় দেখা যাচ্ছে যে 125 থেকে 175-এর মধ্যে সাধারণত এটাকে অবস্থান করতে দেখা গেছে এই হৃদস্পন্দনটা। তাহলে আমাদের হার্টটা এভাবে মানে ধীরে ধীরে বড় হয় এবং বড় হওয়ার সাথে সাথে তারও যে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটাও আস্তে আস্তে চলে আসে। তো আর একটা জিনিস হচ্ছে আমাদের মায়ের পেটে এই বেবিটা থাকেন, সেই মায়ের যে হার্ট রেট বাচ্চার হার্ট রেট প্রায় সেই রকমই থাকে, অর্থাৎ এভাবেই, কারণ সে মায়ের সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড। মায়ের শরীর থেকে রক্ত যায়, সেই রক্তে তার পুষ্টি যায়, সেই পুষ্টিটার মাধ্যমে তার শরীরটা ধীরে ধীরে বড় হইতে থাকে। এজন্য মায়ের শরীরের যে হার্টবিট সেই একই রকম হার্টবিট থাকে আমাদের বেবির শরীরে। তো এরপরে আমরা চলে যাব হৃৎপিণ্ডের গঠনে, অর্থাৎ আমাদের হার্টের গঠনের দিকে আমরা চলে যাব। আমরা হার্টের অবস্থানটা জানছি, আরও একটু যদি আপনারা ক্লিয়ার হতে চান দেখেন এইখানে দেখা যাচ্ছে কিভাবে আছে এটা আছে হচ্ছে আমাদের যে এই যে আমরা এখানে মিডিয়াস্টিনাম বলতেছিলাম, স্টারনাম বলতেছিলাম, এই জায়গায় কিন্তু থাকে আমাদের মিডিয়াস্টিনাম স্টারনাম। এখানে আমরা এই চিত্রেও দেখতে পাচ্তেছি যে কিভাবে অবস্থান করছে। আমাদের এটাকে হচ্ছে ইসোফেগাস ইসোফেগাস না, এটা ট্রাকিয়া দেখা যাচ্ছে। তো ট্রাকিয়া এর উপরেই আমাদের এইখানে মিডিয়াস্টার্নাম থাকে এবং আমাদের তার উপরে হচ্ছে স্টার্নাম যে বোনসটা আছে সেটা থাকে। স্টার্নাম বোনসটা অনেক শক্ত একটা বোনস, সেটা থাকে। তো এইভাবে এখানে আমরা অবস্থানটা দেখতে পাচ্ছি। যদি মেডিকেলের ভাষায় বলা হয়, এটি বডি অফ স্টার্নাম এবং পার্শ্ববর্তী কোস্টাল কার্টিলেজের পিছনে তির্যকভাবে অবস্থিত। তির্যকভাবে বলতে একটু কোনাকুনি অবস্থান করছে, এই জন্য এটাকে তির্যকভাবে বলা হয়েছে। যেহেতু এর 1/3 মিডিয়ান প্লান মধ্যরেখা এবং ডান দিকে 2/3 অর্থাৎ বাম দিকে এটা অবস্থান করে। তাহলে এই যে এটা যে আমরা যে রৈখিকটা টানছি এইখান দিয়ে, তো এখানে দেখা যাচ্ছে যদি আমরা হার্টের অংশ বলি তাহলে এর ডান পাশে আছে হার্টের 1/3 এবং বাম পাশে আছে হার্টের 2/3। তো এভাবে আমরা হার্টের অবস্থানটা এখান থেকে দেখে নিলাম। তারপরে আমরা যাব হার্টের আকৃতিটা। আমরা অলরেডি বলে ফেলছি এটা মোসা আকৃতি। এর আকার হচ্ছে 12x9 সেন্টিমিটার এবং আমি একটু আগে যেটা বলছিলাম একজন পুরুষের 300 গ্রাম এবং মহিলার 250 গ্রাম ওজন থাকে। এরপরে এর একটা অ্যাপেক্স আছে। অ্যাপেক্স বলা হয় আমাদের হার্টের এই যে কোণটা দেখা যাচ্ছে, এই কোণটাকে বলা হয় হচ্ছে অ্যাপেক্স, যা বাম নিলয় দ্বারা গঠিত। তারপরে আছে বেস। আমরা বেস বলি হচ্ছে আমাদের হার্টটা যেটার উপরে অবস্থান করতেছে, অর্থাৎ আমার যদি বেস বলি তাহলে আমরা বলবো পাওটা, যেটার উপরে আমি ভর দিয়ে থাকি। তাহলে আমাদের হার্টটা হচ্ছে এই জায়গাটার উপরে ভর দিয়ে থাকে। তো এই জায়গাটার নাম হচ্ছে বাম অলিন্দ দ্বারা গঠিত। এরপরে আমরা আবারও হার্টের চিত্র দেখতে চাচ্ছি। আমরা এরপরে জানবো হচ্ছে যে সারফেস আছে আমাদের কয়টা, আমাদের 3টা সারফেস আছে, সেই বিষয়টা একটু দেখি। প্রথম হচ্ছে এন্টেরিয়র একটা সারফেস আছে, ইনফেরিয়র সারফেস আছে, আর হচ্ছে লেফট সারফেস। যেহেতু আমরা অলরেডি জানি হচ্ছে হার্টটা ত্রিকোণাকার, তো 3 কোণা যে জিনিসটা তার 3টা সারফেস থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা সারফেসটা একটু যতটুকুন বোঝা যায় চিত্রে সেটা একটু বোঝার চেষ্টা করি। অ্যান্টেরিয়র মানে হচ্ছে আমার সামনের দিকে সারফেসটাকে বোঝানো হয়েছে। ইনফেরিয়র হচ্ছে নিচের দিকে, এই নিচে যে অংশটা আছে সেটাকে বোঝানো হয়েছে। আর লেফট বলতে আমাদের এই যে সাইডের দিকে অর্থাৎ পার্শ্ববর্তী যে জায়গাটা সেই জায়গাটাকে দ্বারা বোঝানো হয়েছে। প্রধানত দেখেন লেফট ভেন্ট্রিকল দ্বারা গঠিত। আর ইনফেরিয়র হচ্ছে প্রধানত লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলের আংশিক অংশ দ্বারা গঠিত। এরপরে আমরা দেখব হচ্ছে বর্ডার। আমাদের হার্টের 4টা বর্ডার আছে, সুপেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, রাইট বর্ডার, লেফট বর্ডার। এটা আমরা অনেক সহজে বলতে পারি। সুপেরিয়র মানে হচ্ছে উপরের বর্ডার, ইনফেরিয়র মানে হচ্ছে নিচের বর্ডার, এটা হচ্ছে রাইট বর্ডার, এটা লেফট বর্ডার। এভাবে আমরা খুব সহজভাবে এটাকে বলে দিতে পারি। তারপরে আমাদের মূল যে বিষয়টা আমাদের জানা দরকার, খুব গুরুত্বপূর্ণ, হার্টের
হৃৎপিণ্ডের মূল প্রকোষ্ঠ বা চেম্বার। তো আমরা একটু দেখব চেম্বার হচ্ছে 4টা, ডায়ালোনিন, ডান লিনয়, বাম ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। এটাকে আরো ইংরেজিতে বললে আরো ভালো হয়, মনে রাখতেও সুবিধা হয়। আমরা একটা হার্টের চিত্র দেখতে পাচ্ছি এখানে। চিত্রটাকে যদি আমরা আরো একটু এক্সপ্যান্ড করি, দেখেন আমরা রাইট অ্যাট্রিয়াম এখানে দেখতে পাচ্ছি। এটা আমাদের একটা চেম্বার, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা একটা চেম্বার, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। আমরা ইংরেজিতে এটা বোঝার চেষ্টা করি, বাংলা হইলে আমি নিজেই উল্টোপাল্টা হয়ে যাব, ঝামেলা একটা। তো যাই হোক, এটা আমরা চেম্বার, 4টা চেম্বার চিনলাম। আমাদের এই চেম্বারের গুরুত্ব অনেক বেশি, আপনারা এটা মনে রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এরপরে আমাদের কাছে পর্দা, পর্দার ইংরেজি হচ্ছে সেপ্টাম। তো আমরা আমাদের হার্টে 2 ধরনের সেপ্টাম পাই। 2 ধরনের সেপ্টামটা কি হচ্ছে, একটা হচ্ছে আর্ট্রিওকুলার সেপ্টাম, আর্ট্রিওকুলার সেপ্টাম, আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে আমরা একটু আর্টিওকুলার আর হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টামটা একটু দেখব। আর্টিওকুলার সেপ্টাম হচ্ছে আমাদের এই যে এট্রিয়াম আর এই একটা এট্রিয়াম, এর মাঝখানে এখানে একটা পর্দা আছে, এই পর্দাটাকে বলা হয় আর্টিওকুলার সেপ্টাম। আর একটা আছে হচ্ছে ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল। 2 ভেন্ট্রিকলের মাঝখানে আমরা যে পর্দা দেখতে পাচ্ছি বাদামি কালারের, এই পর্দাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে আমরা আমাদের দুটো সেপ্টামকে আমরা চিনতে পারলাম, একটা হচ্ছে আর্টিওকুলার সেপ্টাম আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। বাংলা এটাকে বলা হয়েছে অলিন্দদ্বয় বা অন্ত অলিন্দ পর্দা, আর হচ্ছে নিলয়ের অন্তনিলয় পর্দা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পর্দা। আপনারা, আমি একটু এক্সাম্পল দেবো এখানে। আমাদের বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজ হয়, আপনারা অনেকেই শুনছেন যে বাচ্চাদের হার্টে ছিদ্র আছে। এই ছিদ্রটা আসলে কোথায় থাকে আপনারা একটু জেনে রাখেন। আমাদের এই যে ভেন্ট্রিকল দুটো, লেফট এবং রাইট ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলের এই জায়গা দিয়ে বাচ্চাদের ছিদ্র থাকে, যাতে কি হচ্ছে আমার অক্সিজেনেটেড রক্তটা ডিঅক্সিজেনেটেড রক্তের সাথে মিশে যাচ্ছে, এবং যার কারণে এটা আমাদের পালমোনারি আর্টারি, এই আর্টারিতে একটা বেশি চাপ প্রয়োগ হয়ে যাচ্ছে, যে কারণে এই রক্ত একটার সাথে একটা ওভারল্যাপিং হয়ে যাওয়ার কারণে ওই বাচ্চাদের মধ্যে সাধারণত অক্সিজেনের স্বল্পতা দেখা যায় তার কোষগুলোতে, যে কারণে সে আরও বেশি অসুস্থতায় ভোগে। তো এই জায়গাটা আমাদের সার্জন স্যাররা যেটা করেন, এই জায়গাটায় পার্টিশনটা আবার নতুন করে তৈরি করে দেন। তৈরি করে দিলে সেপ্টাম অর্থাৎ পার্টিশনটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে তার এই সমস্যাগুলো থেকে রিকভারি হয়ে যায়। তো তারপরে আমরা একটু দেখি, আমরা পর্দা চিনলাম, এরপরে আমরা একটু ভাল্বের কাছে যাই। আমাদের হার্টে 4 ধরনের ভাল্ব থাকে। সেই 4 ধরনের ভাল্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে এন্ট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব, আর 2 নম্বরে বলা হয়েছে সেমিলোনার ভাল্ব। তো আমরা একটু দেখি এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব কোনগুলো। তো আমাদের এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব হচ্ছে 2টো। সেটা কিভাবে আমরা একটু দেখি। রাইট এট্রিয়াম আর হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এর মাঝখানে এই জায়গায় একটা ভাল্ব আছে, সেটা আমাদের একটা ভাল্ব। আর একটা ভাল্ব আছে আমাদের লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, এই জায়গায়, এটাকে আমরা এক ধরনের ভাল্ব বলে থাকি। তাহলে এবার আমাদের একটু ব্যতিক্রম আছে এই 2 জায়গার নামের ক্ষেত্রে। আমাদের রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের যে ভাল্বটা আছে এটাকে আমরা বলি ট্রাইক্যাপসিড ভাল্ব। নামটা হচ্ছে ট্রাইক্যাপসিড ভাল্ব। এই ট্রাইক্যাপসিড ভাল্ব এর নামকরণের মানে হচ্ছে 3টা পর্দা থাকে, সেই জন্য এই ভাল্বটার নাম হচ্ছে ট্রাইক্যাপসিড ভাল্ব। আর এটাকে বলা হয় বাইক্যাপসিড ভাল্ব, অর্থাৎ লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে যে ভাল্বটা সংযোগ স্থাপন করছে তাকে বলা হয় বাইক্যাপসিড ভাল্ব। আবার এটার আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় মাইট্রাল ভাল্ব। আমরা পাশের চিত্রতে দেখতে পাচ্ছি মাইট্রাল ভাল্ব লেখা আছে, ট্রাইক্যাপসিড ভাল্ব লেখা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে এট্রিও ভেন্ট্রিকুলার যে 2টো ভাল্ব আছে সেই ভাল্ব দুটোকে আমরা চিনতে পারলাম। তো এরপরে আমাদের আরও 2টো ভাল্ব আছে, সেই 2টো ভাল্বকে বলা হয় সেমিলোনার ভাল্ব। সেই সেমিলোনার ভাল্বের একটা হচ্ছে পালমোনারি ভাল্ব আর একটা হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। আমরা এই 2টো ভাল্বকে একটু চিত্রের মাধ্যমে শিখবো যে কোথায় আছে এই 2টো ভাল্ব। আমাদের এটাকে বলা হয় পালমোনারি আর্টারি। এই আর্টারির এই জায়গায় একটা ভাল্ব আছে, এটাকে বলা হয়
আমাদের পালমোনারি ভালভ। আর এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা, এই যে নাম দেখা যাচ্ছে অ্যাওর্টা। তো এই অ্যাওর্টার শুরুতে এখানে একটা ভালভ আছে, সেটাকে বলা হয় অ্যাওর্টিক ভালভ। তাহলে আমরা চারটে ভালভকে চিনতে পারলাম। একটা হচ্ছে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে সংযোগ স্থাপন করছে যে ভালভটা, সেটাকে একটা ভালভ, যাকে আমরা ট্রাইক্যাপসিড ভালভ বলি। এবং লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলকে সংযোগ স্থাপন করছে যে ভালভটা, সেটাকে বলা হয় বাইকাপসিড ভালভ বা মাইট্রাল ভালভ। আর হচ্ছে আমাদের যে পালমোনারি আর্টারি আছে, সেই পালমোনারি আর্টারিতে যে ভালভটা আছে, সেটাকে বলা হয় পালমোনারি ভালভ। আর আমাদের যে অ্যাওর্টা আছে, অ্যাওর্টায় যে ভালভটা আছে, সেটাকে বলা হয় অ্যাওর্টিক ভালভ। এই পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভটাকে বলা হয় সেমি লুনার ভালভ। আর রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলে যে ভালভগুলো আছে, সেটাকে আমরা বলি এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। তো আমরা ভালভগুলো চিনলাম। আপনারা অনেক সময় ভালভার ডিজিজ সম্পর্কে কিছু শব্দ শুনতে পাবেন, মাইট্রাল ডিজিজ সম্পর্কে শব্দ শুনতে পারবেন। তো এগুলো সব আমাদের ভালভের রোগ। আমি এইখানে একটা চিত্র দিয়ে দিছি। এই যে চারটা ভালভ আমরা দেখলাম, সেই ভালভটা দেখেন, আমি একটু আগে বলছি যে 3টা পর্দা থাকে, তার জন্য এটাকে ট্রাইক্যাপসিড ভালভ বলা হয়েছে। এখানে দেখেন এই যে লেখা আছে ট্রাইক্যাপসিড ভালভ, এবং এই যে 3টা পর্দা কিভাবে অবস্থান করছে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে বাইক্যাপসিড ভালভ, দেখেন এখানে 2টো পর্দা রয়েছে, সেজন্য এটার নাম হচ্ছে বাইক্যাপসিড ভালভ কিংবা মাইট্রাল ভালভ। এরপরে আমাদের অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ দুটোতেই 3টা করে পর্দা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলা। সো এটা গেল আমাদের ভালভের বিষয়। এরপরে আমরা আসবো লেয়ার, হার্টের লেয়ার, অর্থাৎ হার্টের যে মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশির লেয়ারটাকে বোঝানো হয়েছে। মাংসপেশির কয়টা লেয়ার বা স্তর আছে সেটা একটু দেখবো আমরা। আমাদের হার্টের হচ্ছে 3টা লেয়ার আছে। একটাকে বলা হয় এপিকার্ডিয়াম, দ্বিতীয়টা হচ্ছে মায়োকার্ডিয়াম, তৃতীয়টা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম আমরা একটু দেখার চেষ্টা করি এই ফিগারটা দিয়েই। এপিকার্ডিয়াম বলা হয় আমাদের বাইরে, অর্থাৎ আমাদের যে পেরিকার্ডিয়ামের পরে যে আবরণটা দেখা যায়, সেই আবরণটাকেই আমরা বলি হচ্ছে এপিকার্ডিয়াম। তারপরে যে পর্দাটাই যে আমরা কালো যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। আর ভিতরে এই যে হালকা বাদামি কালারের যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম। অর্থাৎ হার্টের গঠন হইতে যে মাংসপেশিটা ব্যবহৃত, সেই মাংসপেশিটার লেয়ারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই 3 ভাগটা আমরা জানতে পারলাম। তারপরে আমরা জানবো কন্ডাকটিভ সিস্টেম সম্পর্কে। আপনারা হয়তো একটা বিষয় সবাই কম বেশি জানেন, আমাদের হার্ট এমন একটা যন্ত্র, এমন একটা অর্গান, যে নিজে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং তার যে ফাংশনটা সে পরিচালনা করে, সেই ফাংশনটা সে নিজেই পরিচালনা করে। তাহলে এটাকে বলা হয় কন্ডাকটিভ সিস্টেম। অর্থাৎ সে তার হার্টের যে চালিকা শক্তি বা ইম্পালস কিংবা এই যে কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, সে যে প্রক্রিয়ায় সম্পাদন করে, তাকে আমরা বলি হচ্ছে কন্ডাকটিভ সিস্টেম। একটু আমরা বইয়ের ভাষায় দেখি কি লিখছে। জাংশনাল টিস্যু হলো হার্টের বিদ্যমান বিশেষ ধরনের কলা, যা কার্ডিয়াক ইম্পালস অর্থাৎ হৃদ চালিকা শক্তি উৎপন্ন করে। একে হার্টের কন্ডাকটিভ সিস্টেম নামেও অভিহিত করা হয়। হার্টের কন্ডাকটিভ সিস্টেম নিম্নলিখিত অংশ দ্বারা গঠিত হয়েছে। তো আমরা একটু দেখি কি লিখছে এখানে। সাইনোএট্রিয়াম নোড, এসএ নোড। এসএ নোডটা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সব থেকে উচ্চ হারে কার্ডিয়াক ইম্পালস গুলো তৈরি হয়, এবং এটাকে আরেকটা নামে আমরা খুব ভালোভাবে চিনি, এটাকে বলা হয় পেসমেকার। এসএ নোডটাকে আরেকটা নাম হচ্ছে পেসমেকার। আপনারা হয়তো অনেকেরই ক্ষেত্রেই শুনছেন যে এই ভদ্রলোকের হার্টটা কাজ করতেছিল না, যার কারণে তাকে আর্টিফিশিয়াল একটা যন্ত্র হার্টের মধ্যে বসাই দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে পেসমেকার। পেসমেকার সম্বন্ধে আমরা অনেকেই পরিচিত, কিন্তু পেসমেকারটা কি হয়তো আমরা অনেকে জানি না, অনেকে জানি। তো আমরা একটু জেনে নিই যে এই পেসমেকারটা কি জিনিস। আমাদের এই সাইনোএট্রিয়াল নোড, এই নোডটা আমাদের, আমি জায়গাটা দেখাবো কোথা থেকে এটা তৈরি হয়। এই নোডটা হচ্ছে আমাদের, এই যে এখন যে আমাদের শরীরটা চলছে, হার্ট যে পাম্প করছে, এটা এই এসএ নোডের কারণেই আমাদের এই হার্টটা কাজ করছে, কিংবা আমরা জীবিত আছি, কিংবা আমাদের রক্ত সরবরাহ হচ্ছে হার্ট থেকে। সেটা হচ্ছে সব থেকে উচ্চ হারে আমাদের কার্ডিয়াক যে ইম্পালস অর্থাৎ কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, সে এটা তৈরি করে। এবং যদি কারোর এই জায়গাটা কিংবা এই যে এসএ নোড যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় কিংবা
কোনো কারণবশত এটা কাজ করতে না পারে সঠিকভাবে, তাহলে তাকে আমাদের আর্টিফিশিয়ালি কোনো যন্ত্র দিয়ে এটার কাজ সচল করতে হয়। সেই যন্ত্রটার নাম হচ্ছে আমাদের পেসমেকার। আমরা পেসমেকারটাও দেখব নিচের চিত্রের মাধ্যমে, আপাতত আমরা জেনে নিই। তারপরে আমাদের আরেকটা নোড আছে এভি নোড। এই এভি নোডটা হচ্ছে যখন এসএ নোড কাজ করতে ব্যর্থ হয় তখন আমাদের এভি নোডটা হচ্ছে কাজ করা শুরু করে। দেখেন লেখা আছে যদি এসএ নোড ইম্পালস তৈরিতে ব্যর্থ হয় তাহলে তা একটু নিম্ন হারে, অর্থাৎ এসএ নোড যে পরিমাণে ইম্পালস তৈরি করতে পারে এভি নোড এত পরিমাণ ইম্পালস তৈরি করতে পারে না, তাও মোটামুটি একজন মানুষকে সে সেভ করতে পারে, বাঁচায় রাখতে পারে, এই সক্ষমতা আছে। সেই জন্য একে বলা হয় সংরক্ষিত পেসমেকার। অর্থাৎ এসএ নোড যত সময় কাজ করে তত সময় এভি নোড কাজ করে না, ও চুপচাপ থাকে। যদি কখনো এসএ নোড কাজ করতে না পারে তখন এভি নোড কাজ করে, মানে একটার পরিপূরক হিসেবে কাজ করে সে। অথবা আমরা বলতে পারি যে আমাদের একটা জিনিস আছে কিন্তু আমরা বাড়তি আরেকটা জিনিস সঞ্চয় করে রেখে দিছি ভবিষ্যতের জন্য, যাতে আমাদের প্রথম জিনিসটা যদি অকার্য করে তাহলে আমরা দ্বিতীয় জিনিসটা ব্যবহার করতে পারি। তারপরে আছে আমাদের ইন্টারনোডাল পাথওয়ে। এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, তাও আমাদের যেহেতু বইতে আছে সেহেতু জানতে হবে। এই পাথওয়ের মাধ্যমে ইম্পালস এসএ নোড থেকে এভি নোডে পৌঁছায়। এট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল বা বান্ডেল অফ হিজ হচ্ছে ইহা ভেন্ট্রিকল এবং এট্রিয়ামের মধ্যে সংযোগ স্থাপন করে। আর হচ্ছে পার্কিনজি ফাইবার হৃদচালিকা শক্তি এর মাধ্যমে চালিত হয়। আমরা এই যে জিনিসগুলো এসএ নোড, এভি নোড, ইন্টারনোডাল পাথওয়ে, এট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল বা বান্ডেল অফ হিজ আর হচ্ছে পার্কিনজি, এই জিনিসগুলো আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি। দেখেন আমাদের এই যে রাইট এট্রিয়ামের একেবারে উপরে একটা হলুদ ফোঁটার মতন একটা জায়গা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি এসএ নোড। এরপরে আমাদের আছে ইন্টারনোডাল পাথওয়ে, অর্থাৎ সে তো সংযোগ স্থাপন করে, তো কিভাবে সংযোগ স্থাপন করে সেইভাবে এই জিনিসটাকে দেখানো হয়েছে। তারপর এট্রিওভেন্ট্রিকুলার নোড অর্থাৎ এভি নোডটা কোথায় আছে সেটা আমরা এখানে যে দেখতে পাচ্ছি, এটাও রাইট এট্রিয়ামের মধ্যে আছে। তারপরে এটার একটা পাথওয়ে তৈরি করছে এখান দিয়ে, আমরা এটা দেখতে পাচ্ছি যেভাবে আমাদের হার্টের মাংসপেশির মধ্যে এটা সাপ্লাই দিছে। এটা আমাদের বান্ডেল অফ হিজ বলা হয় এবং এই পরের জায়গাটাকে পার্কিনজি ফাইবার বলা হচ্ছে। এই জায়গাটাকে বিভিন্ন জায়গায় এটা নামকরণ হয়েছে। এটা সাধারণত এভি নোডস থেকে এই শাখা প্রশাখাগুলো বিস্তৃত হয়েছে। তো আমরা এটা দেখলাম। এরপরে আমি বলছিলাম যে আমরা পেসমেকারটা দেখবো। এই যে আমাদের দেখেন পেসমেকারটা কিভাবে সেট করা হয়েছে, একটু সুন্দর করে দেওয়া আছে। এবং যারা এই ছবিটা তৈরি করছে তাদেরকে অনেক ধন্যবাদ, যে আপনাদের বোঝার জন্য অনেক সুবিধা হবে এই ছবিটার মাধ্যমে। এটা আমাদের এই যে ভেইনটা, সেই ভেইনটা যেটা আমাদের শরীরের উপরের অংশ থেকে রক্ত নিয়ে আসে, সেটা এটা হচ্ছে বাম পাশ থেকে রক্ত নিয়ে আসে আমাদের হার্টে, আমাদের হাতের বাম হাত থেকে রক্ত নিয়ে আসে। তো এইখানে একটা ছিদ্র করে এই মেশিনটার যে তারগুলা, এক কথায় আমরা বলি, সেই তারগুলো এখান দিয়ে লোড দিয়ে আমাদের এই এসএ নোডের এখানে দেওয়া হয়েছে একটা ইম্পালস, আর একটা ইম্পালস দেওয়া হয়েছে আমাদের পার্কিনজি ফাইবার কিংবা বান্ডেল অফ হিজের এইখানে দেওয়া হয়েছে। আমরা দুটো সংযোগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এসএ নোডে আর একটা হচ্ছে পার্কিনজি ফাইবার কিংবা বান্ডেল অফ হিজের মধ্যে দেখা যাচ্ছে। এটা দিয়ে আমার হার্টটাকে তখন আর্টিফিশিয়ালি পরিচালনা করা হয়। তো আমরা এই কন্ডাকটিভ সিস্টেমটা খুব ভালোভাবে বুঝলাম যে কন্ডাকটিভ সিস্টেম হচ্ছে আমাদের হার্টের একটা চালিকা শক্তি। যদি কন্ডাকটিভ সিস্টেম না থাকতো তাহলে হার্টের যে পাম্পিং যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা থাকতো না। সেই ক্ষমতা না থাকলে সে যে রক্তটাকে পরিশোধিত করতেছে, সেই পরিশোধন ক্ষমতাও তার মধ্যে থাকতো না। তারপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমাদের হার্টের মধ্যে রক্ত সরবরাহ করা হচ্ছে রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। আমরা জানি হার্ট থেকে সব জায়গায় রক্ত সরবরাহ হয়, কিন্তু হার্টের নিজেরও জীবিত থাকার জন্য তার নিজেরও একটা রক্ত সরবরাহ দরকার। সেই রক্ত সরবরাহ করে আমাদের রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি। তারপরে আছে আমাদের ভেনাস ড্রেনেজ, অর্থাৎ এইখানেও আমাদের ভেইনটা কিভাবে রক্তটাকে আবার হার্টের কাছে নিয়ে আসে পরিশুদ্ধ করার জন্য, সেখানেও আমাদের দুই ধরনের ভেইন আছে। একটা আছে করোনারি সাইনাস আর একটা আছে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন।
এরপরে আছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই আছে আমাদের দু ধরনের, সিম্প্যাথেটিক নার্ভ এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আপনাদের কাছে নামগুলো একটু জটিল হতে পারে। সিম্প্যাথেটিক, আমরা যখন নার্ভাস সিস্টেম পড়ব তখন এই বিষয়ে বিস্তারিত আমি জানাবো আপনাদেরকে। এরপরে হচ্ছে হার্টবিট। হার্টবিট সাধারণত আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে এখানে 70 থেকে 80 বার দেওয়া আছে, কিন্তু আমাদের অ্যাভারেজ যেটা দেওয়া আছে একজন পূর্ণবয়স্ক মানুষের নাড়ির স্বাভাবিক মাত্রা হচ্ছে 72 বিট পার মিনিট। অর্থাৎ আমরা যদি হাতে কখনো পালস দেখি তাহলে প্রতি মিনিটে 72টা বিট পাবো, এরকমই নয়। কিন্তু এটা একটা এভারেজ, এটা মনে রাখতে হবে, এটা একটা এভারেজ, নট এ ইন্ডিভিজুয়াল। ম্যান টু ম্যান এটা ভেরি করতে পারে, কারো 60 আসতে পারে, কারো 85 আসতে পারে, কারো 72 আসতে পারে, কারো 75 আসতে পারে। এটা ম্যান টু ম্যান ভেরি করে। হৃৎপিণ্ডের কাজ আমরা অলরেডি তার কাজ সম্পর্কে জেনে গেছি, তারপরেও একটু বলি। হৃৎপিণ্ডের প্রধান কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে সরবরাহ করা এবং ডিঅক্সিজেনেটেড রক্ত কিংবা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত শরীর থেকে পুনরায় হৃৎপিণ্ডে নিয়ে আসা এবং এটাকে ফুসফুসের সাহায্যে পরিশোধিত করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটার মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসের সাহায্যে এক্সচেঞ্জ করে অক্সিজেনটাকে নিয়ে আসে, আবারও এটা এই অক্সিজেনেটেড রক্তটাকে সারা শরীরে পৌঁছায় দেওয়া। এক কথায় এটাই আমাদের হার্টের প্রধান কাজ। এবং এই কাজের মধ্যে অনেক কিছু বলা যায়। আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে, আমাদের শরীরে অ্যাসিডের ব্যালেন্স তৈরি করে, অর্থাৎ রক্ত যে কাজগুলো করে আমরা কিন্তু এই জিনিসটাকেও এখানে নিয়ে আসতে পারি, কারণ হৃৎপিণ্ডের মাধ্যমে আমার রক্তটা সারা শরীরে সরবরাহ হচ্ছে। এরপরে আমরা একটু দেখব হৃৎপিণ্ড কিভাবে এই রক্তটাকে সে ফুসফুসের সাহায্যে পরিশোধিত করে, সেই জিনিসটা আমরা একটু দেখব, যেটা আমরা কার্য পদ্ধতি হিসেবে এখানে লিপিবদ্ধ করছি। আমরা সেই জিনিসটা একটু শিখবো। আপনারা একটু খুব সুন্দর করে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের অ্যানাটমির, হার্ট রিজনের মধ্যে, এবং এটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ভাবে খুব বেশি কাজে লাগে আমাদের লাইফে। এটা বোঝা দরকার খুবই বেশি। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে কয়েকটা ফিগারের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আমি উপরের ফিগারটা দিয়ে শুরু করি। আমরা হচ্ছে এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা এই সবুজ যতটা অংশ আছে পুরোটাকেই আমরা বলি এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড রক্ত কিংবা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। আর যে অংশটা এই যে একটু গোলাপি কিংবা লাল টাইপের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অক্সিজেনেটেড রক্তের রিজন। তাহলে আমরা এবার নামগুলো দেখি। দেখেন এইখানে বলা হয়েছে সুপিরিয়র ভেনা কাভা, অর্থাৎ এই যে নালীটা কিংবা ভেইনটা, এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা, এটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে আমরা একটু বুঝি এই ইনফেরিয়র এবং সুপিরিয়র ভেনা কাভা সম্পর্কে একটু সাধারণভাবে বলি। সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে আমাদের হার্টের থেকে উপরে আমাদের যে অংশটা আছে, শরীরের অংশ, সেখান থেকে রক্ত বহন করে নিয়ে আসে হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। আর হার্টের নিচে আমাদের শরীরের যে অংশটা আছে সেইখান থেকে রক্ত বহন করে নিয়ে আসে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা। এই দুটো ভেইন, এটা হচ্ছে মহাশিরা বলতে পারেন আপনারা, বড় বড় দুটো ভেইন। সেই ভেইন দুটোর মাধ্যমে আমাদের রাইট এট্রিয়ামের মধ্যে রক্ত নিয়ে আসে। আমাদের রাইট এট্রিয়াম, এটা রক্ত এখানে তারা দুইজনে পৌঁছাই দিয়ে যায়। পৌঁছাই দিলে এখানে রক্তটা আসে। এ কি করে, রাইট এট্রিয়ামটা একটা পাম্প করে, কন্ট্রাকশন করে। কন্ট্রাকশন করলে এখান থেকে রক্তটা ট্রাইক্যাপসিড ভাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে চলে যায়। আমরা নামগুলো এখানে দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে রাইট এট্রিয়াম, তারপরে এখান থেকে ট্রাইক্যাপসিড ভাল্বটাকে ক্রস করতেছে, চলে আসতেছে কোথায়, রাইট ভেন্ট্রিকলে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই নামটা রাইট ভেন্ট্রিকল থেকে। রাইট ভেন্ট্রিকল কি করতেছে, আবার একটা পাম্প করছে। পাম্প করার পরে সে এইখান দিয়ে, এটা হচ্ছে আমাদের পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন, দেখেন পালমোনারি ভালভ। তো পালমোনারি ভালভ দিয়ে এখান দিয়ে রক্তটা যাইয়ে, এখান দিয়ে রক্তটা আবার দুই ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ পালমোনারি আর্টারিটা দুই ভাগে ভাগ হয়েছে।
ভাগ হয়ে আমাদের ভাগ হওয়ারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের দুটো ফুসফুস আছে, তো দুটো ফুসফুস দিয়েই আমাদের রক্তটাকে পরিশোধন করার ব্যবস্থা করা হচ্ছে। তো সে কারণে এটা ভাগ হয়ে এই দিকে যে চলে যাচ্ছে এটা হচ্ছে বাম ফুসফুসে চলে যাচ্ছে, আর এদিকে চলে যাচ্ছে ডান ফুসফুসে। এখানে যাই আবার দেখেন দুটো ভাগ হয়েছে, এবং এইটা ফুসফুসে যাইয়া আবার পরিশোধিত হইয়া কি করতেছে, আমাদের দুটো পালমোনারি ভেইনের মধ্য দিয়ে, আপনাদের কাছে এখানে আরেকটা বিষয় আছে একটু পরে বলি, ভেইনের মধ্য দিয়ে আমাদের ফুসফুস থেকে রক্তটা আবার এই যে দুটো ভেইন, এটা আর এই দুটো দিয়ে আমাদের যে বাম অ্যাট্রিয়াম অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম, সেই জায়গায় রক্তটা ফেরত আসতেছে ফুসফুস থেকে। তো এখান থেকে আসার পরে এই অংশটা অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম আবার কন্ট্রাকশন করে বাইক্যাপসিড ভাল্বের মাধ্যমে কিংবা মাইট্রাল ভাল্বের মাধ্যমে রক্তটা চলে আসে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল আবার পাম্পিং করে এই রক্তটাকে অ্যাওটায় পৌঁছায় দেয়। এই অ্যাওটা এরপরে ধীরে ধীরে আমাদের শরীরের সব জায়গায়, এখান দিয়ে উপরের অংশ অর্থাৎ আমাদের শরীরের উপরের অংশে রক্ত পৌঁছে দেয়, আর এটার মাধ্যমে শরীরের নিচের অংশে রক্ত পৌঁছে দেয়। এটা হচ্ছে হার্টের কার্যপ্রণালী। এখানে যেটা আমি তখন বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা এতটুকুন জানি যে আর্টারি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, আর ভেইন হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বা ডিঅক্সিজেনেটেড রক্ত বহন করে। কিন্তু আমাদের একটা জায়গায় পরিবর্তন আছে কিংবা ব্যতিক্রম আছে, আমরা এটা বলতে পারি। আমাদের হার্ট থেকে এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যখন ফুসফুসে যাচ্ছে, তখন যে পালমোনারি যে নালীটার মধ্যে যাচ্ছে, এই পালমোনারি নালীটা কিন্তু এটা কিন্তু পালমোনারি আর্টারি, আপনারা এটা মনে রাখবেন, এটা পালমোনারি আর্টারি। আবার ফুসফুস থেকে যখন অক্সিজেনেট রক্তটা আসতেছে তখন আমরা স্বভাবত এটাকে আর্টারি বলার কথা ছিল, কিন্তু ওইটার নাম আছে এখানে ভেইন হিসেবে, এটাকে বলা হয় পালমোনারি ভেইন। এটা আমাদের সারা শরীরের এই একটা জায়গায় একটা ব্যতিক্রম আছে আর্টারি আর ভেইনের মধ্যে, আর সারা শরীরে একই রকম ধ্রুব পদ্ধতি। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন, একটা জায়গায় ব্যতিক্রম আছে। কখনো কখনো পরীক্ষায় আমরা এই বিষয়টাকে গুলাই ফেলাই একটার সাথে আর একটা, এটা আপনারা মনে রাখবেন যে একটা জায়গায় একটা ব্যতিক্রম আছে। আমি আপনাদেরকে একটা ফ্লো চার্টের মাধ্যমে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, রেস্ট অফ অর্থাৎ আমরা এখান থেকে দেখি সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্ত আসলে রাইট অ্যাট্রিয়ামে, সেখান থেকে ট্রাইক্যাপসিড ভাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকলের মধ্যে পালমোনারি ভাল্বের মাধ্যমে দিয়ে পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে রক্ত চলে যাচ্ছে লাংয়ের মধ্যে, লাং থেকে রক্তটা পরিশোধিত হইয়া চলে আসতেছে লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে চলে যাচ্ছে এখানে বাইক্যাপসিড ভাল্বটা দিয়ে দেওয়া ভালো ছিল, বাইক্যাপসিড ভাল্বের কিংবা মাইট্রাল ভাল্বের মধ্যে লেফট ভেন্ট্রিকলে চলে আসতেছে, লেফট ভেন্ট্রিকল থেকে এটা অ্যাওর্টার মধ্যে দিয়ে সারা শরীরে রক্তটা পৌঁছে যাচ্ছে। আপনারা এটা মনে রাখবেন, খুব সুন্দর একটা ফ্লো চার্ট দেওয়া আছে এখানে সহজে মনে রাখার জন্য, ঠিক আছে। এরপরে আমি আরও একটা চিত্র এখানে দেখাই দিছি, দেখেন এই যে ফুসফুসের মাধ্যমে কিভাবে রক্তটা এখানে পরিশোধিত হচ্ছে তার একটা ফিগার এখানে দেওয়া আছে। ফুসফুসে রক্তটা আসতেছে সেইখান থেকে কিভাবে আসতেছে আর কিভাবে এখানে যাচ্ছে সেরকম একটা ফিগার দেওয়া আছে। তারপর আরেকটা ফিগার এখানে দেওয়া আছে, দেখেন আরো সুন্দর, সেটা হচ্ছে আমাদের হার্টের পুরো খুব বড় করে এই চিত্রটাকে দেওয়া হয়েছে যে কিভাবে কিভাবে রক্ত আসতেছে এবং এখান থেকে পরিশোধিত আবার কিভাবে বের হয়ে যাচ্ছে, সেটা একটা বড় ফিগারের মধ্যে দিয়ে এটা দেওয়া হয়েছে, পাথওয়ে ব্লাড ইন দ্য হার্ট। খুব সুন্দর করে এই চিত্রটা দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের হার্টের নিজস্ব কর্মপদ্ধতি। এই কাজের মধ্য দিয়ে হার্ট সে ডিঅক্সিজেনেটেড রক্তকে অক্সিজেনেটেড করে এবং অক্সিডেশন করে সারা শরীরে পৌঁছে দেয়, আবার শরীর থেকে ডিঅক্সিজেনেটেড রক্ত আবার সে হার্টের মধ্যে মধ্যে, এটা তার কন্টিনিউয়াসলি কাজের একটা ধরন এবং সবসময় দিন রাত 24 ঘন্টা সে এই কাজটা করে যাচ্ছে। তার কোনো রেস্ট নাই, তার কোনো ঘুম নাই, তার কোনো খাওয়া নাই, তার কোনো দাওয়া নাই, তার একটাই মাত্র কাজ, সে পাম্পিং করবে, পাম্পিং করে সে ডিঅক্সিজেনের রক্তটাকে নিয়ে আসবে শরীর থেকে আইনে, সেটাকে ফুসফুসের মাধ্যমে অক্সিজেনেটেড করে আবার শরীরের সব জায়গায় এটাকে পৌঁছাই দেবে। তো এটা আমার হার্টের সংক্ষিপ্ত মোটামুটি একটা বেসিক আলোচনা, আপনারা বুঝতে পারলে আমি অনেক খুশি হব। সেই সাথে আমি একটু বলি, আমরা আগামী ক্লাসে হার্টের
ব্লাড সার্কুলেশন অর্থাৎ হার্ট কিভাবে সারা শরীরে কোন কোন ভেসেলসের মাধ্যমে অথবা আর্টারির মাধ্যমে রক্ত সরবরাহ করতেছে, আবার কোন ভেইনের মাধ্যমে রক্তটা আবার হার্টে ফিরে আসতেছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আলোচনার আমাদের দিনও দুটো টপিক থাকবে, একটা হচ্ছে ব্লাড সার্কুলেশন অফ হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল। এই দুটো বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব যদি আমরা সুস্থ সবল থাকি। তো এটা আমার হার্টের উপরে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে।